ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা, দেশবাসীকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। স্বৈরাচার হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকিতে মেটার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত মতামত। 2025 ইলেকশন হতে পারে, তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কাল, বাস্তবতা মেনেই সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা, যোগাযোগ বাড়ানোর তাগিদ। সিরিয়ায় স্বৈরা শাসনের অবসান, দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসে লুটপাট স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের গণভবনের কথা। Oh, he goes big time now. There's a fielder lining up and he's taken the catch that wins the match for Bangladesh. They've done it. They're the champions again of the Men's Under-19 Asia Cup 2024. এবং ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও তারেক রহমানের অভিনন্দন। সংবাদ রাতে দেখছিলেন একে স্ট্রিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সব কিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আগরতলা মিশরে হামলা ও বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় স্মারকলিপি দেয় বিএনপির এই 3 সহযোগী সংগঠন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিদ্বেষের কারণেই বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারত। জানান, দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত দেশের মানুষ। সাইফুল রিপনের প্রতিবেদন। ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রার আয়োজন করে বিএনপির 3 সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পদযাত্রায় যোগ দিয়ে ছাত্রদলের শীর্ষ 2 নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ভারত। জনতার গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এই দেশের 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, 15 বছর দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ভারত। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অপসীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন, সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন, পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রামপুরা এলাকায় পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভ মিছিল।
পরে সেখান থেকে বিএনপির 3 সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ পুনর্গঠনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মতো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বরিশাল ও রংপুরে বিএনপির 31 দফা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি কথা বলেন আন্দোলন সফল হয়েছে সব রাজনৈতিক দল ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে, তাই সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন করতে হলে জাতিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ করতে হবে। একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়, ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। শেখ হাসিনাকে ভারতে নিয়ে বেশ বিপাকে পড়েছে দেশটি, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার বিকেলে নাটোরের বড়াই গ্রামে বিএনপির জনসভায় এই কথা বলেন তিনি। দুলু আরও বলেন, গেল 15 বছর শেখ হাসিনা দেশে যে অন্যায়, অবিচার ও লুটপাট চালিয়েছে, ভারত তাতে সহযোগিতা করেছে। এখন তাকে নিয়ে দেশটি হজমও করতে পারছে না। এই 15 বছর শেখ হাসিনা যে অন্যায়, যে অবিচার বাংলাদেশের মাটিতে করেছে, যে লুটপাট করেছে, যে লুটপাটের সহযোগিতা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া করেছে, সেই ইন্ডিয়া এখন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে হজম করতে পারছে না। এবং শেখ হাসিনার এমন গন্ধ শুরু হয়েছে পচে, এই গন্ধ এখন উগলাতে পারতেছে না, বমি করতেও পারতেছে না, এই অবস্থার মধ্যে পড়ে গেছে। কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। তা মেনে নিয়ে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এদিকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে তাগিদ দেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 5 আগস্টের পর বদলের হাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে দুদেশের জনগণকেই ফুঁসিয়ে তুলছে ভারতীয় মিডিয়া। দুদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বাকযুদ্ধ। নাজুক এই পরিস্থিতিতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়। বৈঠকে পানির ন্যায্য হিস্যা বন্টন, নির্বিচারে সীমান্ত হত্যার মতো অমীমাংসিত অনেক বিষয় ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়ন, বিগত সরকারের সময়ে করা অসম চুক্তির পর্যালোচনা সহ উভয় দেশের গণমাধ্যমকে এক মঞ্চে আনার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। অন্যথায় জনরোষ দাবানলে পরিণত হতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুই দেশের জনগণ কেন্দ্রিক কিভাবে সম্পর্ক করা যায়, যেটা দুই দেশের জনগণের লাভ, একটা দেশের লাভ না, সেই জিনিসটা তৈরি করা। আমরা যত দেরি হয়ে যাচ্ছে অত দেখা যাচ্ছে যে অন্য যেই ফোর্সগুলো আছে, যাদের হয়তো স্বার্থ, অন্য স্বার্থ, সেগুলো সামনে চলে আসে এবং তাতে হয় কি জনগণের ভোগান্তি হয় এবং দুই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা বলছি, তাদের ভোগান্তি হচ্ছে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভুলে পরিবর্তিত নতুন সম্পর্ক মেনে নিয়ে দুদেশকে এগিয়ে যাবার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে।
এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান অস্থিরতায় দুই দেশের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টার মন্তব্য একান্ত ব্যক্তিগত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্যের রিপোর্ট। দেশে চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়টি। এ সময় প্রেস সচিব জানান, হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। হেট স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। এই আর মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আওয়ামী লীগের যে সকল পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তা নিয়েও নজর রাখবে মেটা। যেগুলো অবশ্যই যদি মিসইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে এফেক্ট করছে, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। এদিকে নির্বাচন প্রসঙ্গে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো বিবৃতি দেয়নি। 2025 ইলেকশন হতে পারে, তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। আগামী 1 বছরের মধ্যে নতুন সরকার। শিক্ষা উপদেষ্টার এমন মন্তব্য একান্ত ব্যক্তিগত মতামত, সরকারের কোনো ঘোষণা নয়, তাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের পর এখন আরো শক্তিশালী বিজিবি অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে সীমান্ত সুরক্ষায়। শত্রু মোকাবেলা করতে এবার পিঠ নয়, প্রস্তুত বুক পেতে। বিজিবি সদর দপ্তরে এক আয়োজনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিজিবিকে নিজেদের দায়িত্ব আবারও স্মরণ করিয়ে দেন বিশিষ্ট কবি ফরহাদ মজহার। শাহাদাত ইশাদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই বিজিবির এই উদ্যোগ। রোববার বিকেলে ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসারত 8 জনের হাতে তুলে দেওয়া হয় সহায়তা। কারো হাতে তুলে দেওয়া হয় চেক, কাউকে কিনে দেওয়া হয় অটোরিকশা, তৈরি করে দেওয়া হয় নতুন দোকানও। স্বাগত বক্তব্যে বিজিবির মহাপরিচালক তুলে ধরেন সীমান্ত বাহিনীর হালচার। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সবার উপরে দেশ। এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। কোনো দেশের উপর ভর করে নয়, দেশে ফিরতে চাইলে হাসিনাকে আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফরিদা আক্তার। তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করা। বিশেষ এই আয়োজনে অংশ নেন খ্যাতিমান লেখক ও গবেষক ফরহাদ মজহার। এ সময় বিজিবির মূল দায়িত্ব আবারও স্মরণ করিয়ে দেন তিনি। সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান, এবং এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুত বেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। ভারত ইস্যুকে ইঙ্গিত করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত উত্তেজনা নিয়ে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, পিঠ নয় বুক দেখাবে বিজিবি। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমই নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমি মালিকরা 7 দফা দাবি উত্থাপন করেন। তারা অভিযোগ করেন, ড্যাপের নতুন নিয়মে ঢাকার 80% এলাকা অপরিকল্পিত ট্যাগ দিয়ে ভবন নির্মাণে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 2008 সালের বিধিমালা অনুসারে ভবন নির্মাণের অনুমতি দেয়া, ঢাকার সব রাস্তাকে 20 ফুটে উন্নীত করা এবং রাজুকের হয়রানি বন্ধ করা। ভূমি মালিকদের দাবি, আগে যেখানে একই জমিতে 10 তলা ভবন নির্মাণ করা যেত, এখন সেখানে মাত্র 5 তলার অনুমতি দেয়া হচ্ছে। তারা বলেছেন, এই বৈষম্যমূলক ড্যাব বাস্তবায়ন করা হলে ঢাকার বাসিন্দারা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং নিজ হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে একদল স্বৈরাচারী দলের দোসর ও রাজনৈতিক কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বৃন্দের ছত্রছায়ায় বিগত 2022 সালের 23 অগাস্ট ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে পাশ কাটিয়ে একমাত্র ভবন নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ড্যাব 2022 থেকে 2025 প্রণয়ন করে ঢাকার 35 প্রণয়ন করে ঢাকা শহরের নাগরিকদের মধ্যে একটি চরম বিশাল বৈষম্য সৃষ্টি করা হয়। রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে 1260 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এ তথ্য জানান। লেফটেন্যান্ট কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট সংলগ্ন এলাকায় 2টি বোট তল্লাশি করে এসব পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে 30% ডাউন পেমেন্ট পরিশোধের মাধ্যমে গ্রাহকদের সাব কাবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেয়া ও পরবর্তী 5 বছরে প্রায় বাড়ি ভাড়ার সমান কিস্তি পরিশোধের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি নির্মাণের সুযোগ নিয়ে যাত্রা শুরু করল বাংলা বসতি। রাজধানীর এক হোটেলে এই প্রকল্পের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। অতিথি হয়ে অনুষ্ঠানে আসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অপু বিশ্বাস। একটি বাড়ি কেবল স্থাপনা হিসেবেই নয়, পরিবেশসম্মত ও সমমনা প্রতিবেশীদের সমন্বয়ে অনন্য একটি কমিউনিটি গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।